মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের প্রফেশনাল কোর্স ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পিকচার, শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট এই চারটা টুলসের ব্যবহার। এই চারটা টুলসের মধ্যে আমরা প্রথমেই দেখব পিকচার টুলসের ব্যবহার। এর আগে আমরা আলোচনা করেছি ইনসার্টের টেবিল মেনুর মধ্যে টেবিলের যে ডিজাইন এবং লেআউট আছে, ডিজাইন এবং লেআউটের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি গত ভিডিওগুলোতে। সেই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে আসবেন। হোম ট্যাবের মধ্যে যে টুলসগুলো সম্পর্কে আলোচনা করেছি একটি মাত্র ভিডিওতে। তো আমরা আজকে যেহেতু আলোচনা করব পিকচার টুলস, তাহলে আমরা একটি পিকচার নিয়ে নিব, কারণ ডকুমেন্টারি করতে অথবা কাজ করার জন্য আমাদের একটি পিকচার ইনসার্ট করার প্রয়োজন হয়। আমরা এইখান থেকে পিকচার টুলস থেকে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর ইনসার্ট পিকচার ডায়লগ বক্সের এই বাম দিক থেকে আমি লোকেশন সিলেক্ট করব যে কোন লোকেশন থেকে আমি সেই পিকচারটা ইনসার্ট করতে চাই। তো আমি ডেস্কটপ থেকে একটি পিকচার ইনসার্ট করব, সেজন্য ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি যে পিকচারটা ইনসার্ট করব পেজ থেকে সেই পিকচারটাকে সিলেক্ট করে নিয়ে ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করলে পিকচারটা আমার পেজে চলে আসবে। পিকচারটা আমার পেজে যখন চলে আসবে তখন এই পিকচারটাকে আমি ছোট করার জন্য আমার এই যে ডান বাম যে কর্নারগুলো আছে এই কর্নারে অ্যাঙ্কার পয়েন্ট আসলে আমি এই পয়েন্টে ক্লিক করে আমি নিচের দিকে টানবো অথবা নিচে থেকে উপরের দিকে টেনে নেব। এভাবে আমরা পিকচারটাকে ছোট করতে পারবো। এছাড়াও এইখানে হাইট এবং ওয়েট আছে, এইটার মাধ্যমেও আমরা পিকচারটাকে ছোট করে নিতে পারবো। এখানে আমরা জাস্ট পিকচারটাকে 2 ইঞ্চি সাইজ করে নিচ্ছি। আমাদের পিকচারটা ছোট হয়ে গেল। এখন এই পিকচারটাকে যদি আমরা ডানের দিকে সরাতে চাই, এই পিকচারটাকে যদি আমরা এখান থেকে ডানের দিকে সরাতে চাই তাহলে এটা সরবে না। এখন আমরা পিকচারটাকে র্যাপিং করে নেব। প্রথমেই র্যাপিং থেকে এই থ্রোটাতে ক্লিক করব। র্যাপিং করে নিলে এই পিকচারটাকে আমি যে কোনো জায়গায় সরাতে পারবো, মুভ করতে পারবো। কিন্তু দেখুন এখানে আমার নিচের দিকে মার্জিনটা সরে যাচ্ছে। আমরা এখন এই পিকচারটাকে একটা কমান্ড ব্যবহার করব, সেটা হচ্ছে আমি এই পিকচারটাকে ডকুমেন্টে লেখার উপরে নাকি নিচে রাখবো। এই পিকচারটা যদি আমরা ডানে মুভ করি তাহলে দেখুন এইখান থেকে লেখা সরে যাচ্ছে, আবার নিচে নিলেও সেইখান থেকে সরে যাচ্ছে। তো আমরা থ্রো করার পরে এই ইমেজটাকে লেখার উপরে রাখতে চাচ্ছি নাকি লেখার নিচে রাখতে চাচ্ছি, সেই জন্য বিহাইন্ড এবং ইন ফ্রন্ট অফ টেক্সট দুইটা কমান্ড আছে। আমরা এখান থেকে যদি পিকচারটা লেখার নিচে রাখতে চাই তাহলে বিহাইন্ড ক্লিক করব, এবং আমরা যদি লেখাটার উপরে পিকচারটা রাখতে চাই তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব। আমরা এখন এই পিকচারটার উপরে একটি ফ্রেম অ্যাপ্লাই করব। এইখানে পিকচার স্টাইলের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রেম আছে। এই ফ্রেমগুলোর মধ্য থেকে আমরা যে কোনো ফ্রেম এখানে ইউজ করতে পারি। আমরা এখান থেকে যে কোনো ফ্রেম ব্যবহার করতে পারি। আমরা যদি মনে করি যে এইখান থেকে যে কোনো শেপের মধ্যে আমরা এই ইমেজটাকে নেব, জাস্ট এইখান থেকে সেই শেপটাকে সিলেক্ট করে দিব। আমরা যে শেপের মধ্যে সেই ইমেজটাকে নিতে চাই সেই শেপটা সিলেক্ট করে দিব। এই ইমেজটাতে যদি ইফেক্ট ব্যবহার করতে চাই তাহলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আমরা ইফেক্টগুলোর মধ্য থেকে যে ইফেক্টটা ব্যবহার করতে চাই সেই ইফেক্টটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে বিভিন্ন ইফেক্ট আছে, সেই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে রিফ্লেকশন একটা ইফেক্ট দিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে রিফ্লেকশন ইফেক্টটা দিয়ে নিলাম। এখন আমরা এই ইমেজটাকে আবার নরমাল করব, যেমন ছিল তেমন করব। এখান থেকে রিসেট পিকচার ক্লিক করব। রিসেট পিকচার ক্লিক করলে ইমেজটা প্রথম অবস্থায় যেমন ছিল তেমন চলে আসবে। আমি ইমেজটাকে আবারও 2 ইঞ্চি করে নিচ্ছি। আমরা এই ইমেজটার একটা নির্দিষ্ট অংশ ক্রপ করে নিব। ইমেজটার নির্দিষ্ট অংশ ক্রপ করে মানে কেটে নেওয়ার জন্য এখান থেকে ক্রপ টুলসটা ব্যবহার করব। আমি এখানে ক্রপ টুলসে ক্লিক করছি। আমি যে অংশটা কেটে নিব আমি সেই অংশটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে আমি যে অংশটাকে কেটে নিব সেই অংশটাকে সিলেক্ট করে নিব। তো আমি এতটুকু অংশ কেটে নিলাম। এখন এই ইমেজ থাকা অবস্থায় আমি নতুন আরো একটি ইমেজ এই পেজে ইনসার্ট করব। তো তার আগে আমরা এই ইমেজটাকে একটু রোটেট করে নিব। এখান থেকে রোটেট করে নিব। এখানে আপনি যত ডিগ্রি অ্যাঙ্গেলে এই ইমেজটাকে রোটেট করতে চান এখানে করতে পারবেন। ফ্লিপ হরিজেন্টাল আমি করে নিচ্ছি। ফ্লিপ হরিজেন্টাল করে নিলাম। এখন এই ইমেজটাকে আমি পাশে রেখে আরো একটি ইমেজ নিয়ে নিব। তো আমি এইখান থেকে আবারও ইনসার্টে যাচ্ছি এবং পিকচার টুলসে ক্লিক করার পর আমি এই যে বাংলাদেশের যে লোগোটা আছে এই লোগোটাকে সিলেক্ট করে নিব এবং ইনসার্ট ক্লিক করে নিব। এই লোগোটার সাইজটা আমরা একটু ছোট করে নিব। আমরা এটাকে 1 ইঞ্চি করে নিচ্ছি।
1 ইঞ্চি করে নিচ্ছি। এখন আমাদের প্রথম কাজ যেটা ছিল টেক্সট র্যাপিং করা, এখান থেকে আমরা টেক্সটটাকে র্যাপিং করে নিব, অর্থাৎ থ্রো করে নিব। থ্রো করার পরে আমরা এইখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করব। ইন ফ্রন্ট অফ টেক্সট করে এই ইমেজটাকে আমরা বামের দিকে যেখানে রাখতে চাই সেইখানে রেখে দিব। আমরা এ পর্যায়ে শেপ টুলসটির ব্যবহার দেখে নিব। আমরা শেপ টুলসটির ব্যবহার দেখার জন্য আমরা শেপ টুলস থেকে যে কোনো একটি শেপ নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে শেপ নিয়ে নিব, যে কোনো শেপ নিতে পারি। যে কোনো একটা শেপ ক্লিক করে সেই শেপটাকে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে অঙ্কন করে নিলাম। এখন এই শেপের এই যে চারদিক দিয়ে যে দাগটা আছে সেটাকে বলা হয় আউটলাইন। আমরা যদি এখান থেকে শেপ আউটলাইন মোটা চিকন করে নিতে চাই তাহলে এখান থেকে শেপ আউটলাইন উইথ আছে, এখান থেকে শেপ আউটলাইন করে দিব। এবং আমরা যদি শেপ আউটলাইন না দিতে চাই তাহলে এখান থেকে নো আউটলাইন করে দেব। তো আমরা এখান থেকে শেপ ফিল অপশন থেকে শেপ ফিল কালার, যে কোনো একটা শেপ ফিল কালার দিয়ে দিব। আমরা শেপ ফিল কালার দিয়ে দিচ্ছি। আমরা আরো একটি শেপ নিয়ে নিচ্ছি, এইখান থেকে রাউন্ড শেপটি নিয়ে নিচ্ছি এবং এইখানে আমরা শিফট বাটন প্রেস করে রাউন্ড শেপটি একদম অ্যাকুরেট গোলভাবে নিয়ে নিচ্ছি। এখন এই শেপের মধ্যে আমরা একটি ফিল কালার দিয়ে দিব, লাল ফিল কালার, এবং শেপের আউটলাইন আছে সেই আউটলাইনটাকে নো আউটলাইন করে নিব। এখন এই দুইটি শেপ একত্রিত করার জন্য আমরা শিফট ধরে একটি শেপ সিলেক্ট করে নিব, অথবা আমরা এখান থেকে সিলেক্ট অবজেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট ক্লিক করে শেপ দুইটিকে সিলেক্ট করে নিব। এরপরে আমরা ফরম্যাট থেকে গ্রুপ করে নিব। এখন দুইটি শেপ একত্রিত হয়ে গেল। তো আমরা এই শেপের ব্যবহার আরো দেখব। আমরা শেপ থেকে অন্য আরো একটি শেপ নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিলাম এবং শেপ ফিল কালার গ্রিন করে দিলাম। এরপরে আমরা এর মধ্যে একটি রাউন্ড শেপ নিয়ে নিব এবং এইটার ফিল কালার রেড করে দিব। আমরা এই শেপটির আউটলাইন তুলে দিব, নো আউটলাইন করে দিব। আমরা আরো একটি শেপ নিব বামের দিক থেকে। এখন এই দুইটি শেপে একটি নিচে এবং একটি উপরে রাখার জন্য আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক টুলসটি ব্যবহার করব এবং এই শেপগুলোর ফিল কালার আমরা শেপ ফিল থেকে, এখানে বিভিন্ন কালার আছে, টেক্সচার আছে, আমরা এখান থেকে শেপের কালারগুলোকে পরিবর্তন করে দিব। এখান থেকে আমরা শেপ ফিল কালার টেক্সচার দিয়ে দিব এবং এটার আউটলাইন নো আউটলাইন করে দিব। এইভাবে আমরা শেপের ব্যবহার করতে পারবো বিভিন্ন প্রয়োজনে। তো এখানে শেপ ফিলের মধ্যে বিভিন্ন কালার আছে, ফিল কালারের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার করতে পারবো। শেপ ফিলের মধ্যে যে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে সেই গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার করতে পারবো। এছাড়াও এখানে টেক্সচার কালারগুলো আছে, আমরা টেক্সচার কালারগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমাদের যদি প্যাটার্ন প্রয়োজন হয় তাহলে আমরা প্যাটার্নগুলো এইখান থেকে প্যাটার্ন স্টাইলগুলো দেখে এই প্যাটার্ন স্টাইলগুলো ব্যবহার করতে পারবো। আমরা যদি কোনো শেপের মধ্যে একটি ছবি নিয়ে আসতে চাই তাহলে আমরা এইখান থেকে শেপ সিলেক্ট করব এবং শেপ ফিল থেকে পিকচার ক্লিক করব। এরপরে আমরা যে ছবিটা নিতে চাই সেই ছবিটাকে সিলেক্ট করে শেপের মাঝে বসিয়ে দেব। এখন এই সবগুলো শেপ, আলাদা আলাদা শেপগুলো আমরা একত্রিত করার জন্য শোন থেকে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করব এবং সিলেক্ট অবজেক্ট ক্লিক করে আমরা সবগুলো শেপকে সিলেক্ট করে নেব। এরপরে আমরা গ্রুপ থেকে ফরম্যাট মেনু থেকে গ্রুপে যাব। গ্রুপ থেকে আমরা এই অপশন থেকে গ্রুপ করে নেব। গ্রুপ থেকে আমরা গ্রুপ ক্লিক করে সবগুলো শেপকে একটি গ্রুপের মধ্যে নিয়ে নিব। এই পর্যায়ে আমরা স্মার্ট আর্টের ব্যবহার দেখব। স্মার্ট আর্টের মধ্যে বেশ কিছু আর্ট স্টাইল আছে। এখানে লিস্ট তৈরির জন্য কিছু লিস্ট স্টাইল দেখানো আছে, প্রসেস করার জন্য কিছু প্রসেস স্টাইল, সার্কেল ভাবে কোনো কিছু তৈরি করার জন্য সার্কেল আছে এবং হাইড্রেসি আছে। আমরা এইখান থেকে ধাপে ধাপে যদি কোনো কিছু করতে চাই তাহলে এখান থেকে আমরা হাইড্রেসি ব্যবহার করব। আমরা সার্কেল ভাবে একটি সার্কেল তৈরি করে নিচ্ছি। তো এইখানে আমরা একটি সার্কেল স্টাইল সিলেক্ট করে নিলাম। সার্কেল স্টাইল সিলেক্ট করার পরে আমরা আমরা দেখাতে চাচ্ছি, ভাওয়েল দেখাতে চাচ্ছি, তাহলে আমরা এইখানে ভাওয়েলগুলো লিখে দিব। এবং এইখানে আমার আরো একটি শেপ দরকার সার্কেল পূর্ণ করার জন্য। এখানে আমরা বামের দিকে অ্যাড শেপ অপশন পাচ্ছি। এই অ্যাড শেপে ক্লিক করলে আমরা আরো একটি অপশন পেয়ে যাব। তো আমরা এইটাকে আরো স্টাইলিশ করার জন্য এইখানে স্মার্ট আর্ট স্টাইল আছে, স্মার্ট আর্ট স্টাইল থেকে আমরা আরো স্টাইলিশ করে নিতে পারবো। এবং এইখান থেকে শেপ কালার আছে, শেপ কালার থেকে আমরা শেপ কালারগুলো পরিবর্তন করে এটাকে আরো আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবো।
আমরা ভাওয়েলের একটি সার্কেল তৈরি করে নিলাম। আমরা এখন নতুন আরো একটি সার্কেল তৈরি করব। আমরা এখন আরো একটি স্মার্ট আর্টের ব্যবহার দেখব। আরো একটি স্মার্ট আর্ট ব্যবহার করার জন্য আমরা লিস্ট স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে লিস্ট স্টাইল সিলেক্ট করে ডানের দিক থেকে একটি লিস্ট সেগমেন্ট প্রসেস সিলেক্ট করে নিলাম এবং এইখানে আমরা একটি তালিকা তৈরি করব, একটি ট্রেনিং এর ব্যাচের তালিকা তৈরি করব। ট্রেনিং এর ব্যাচে কতজন স্টুডেন্ট আছে, সাপোজ এখানে ফার্স্ট ব্যাচ এর মধ্যে এ এবং বি আছে। সেকেন্ড ব্যাচ এইখানে সেকেন্ড ব্যাচে ডি এবং সি আছে এবং থার্ড ব্যাচে এফ, জি এবং আরো একজন আছে এইচ। এক্ষেত্রে আমরা কোনো একটা টাইটেলের আন্ডারে সাবটাইটেলে যখন নতুন কোনো শ্যাপ অ্যাড করব তখন এখানে অ্যাড শ্যাপে ক্লিক করব। আরো একটা ব্যাচ অর্থাৎ ফার্স্ট ব্যাচের সেকেন্ড শিফট সেটা অ্যাড করতে চাই, তাহলে আমরা এই বামের দিকে টেক্সট প্যান থেকে এইখানে ইন্টার দেব। ইন্টার দিয়ে এই অপশন উপরে থেকে আমরা এটাকে ডিমোট করে নিব এবং প্রমোট করে নিব। আমরা এখন নিচে যেহেতু ব্যাচ আরো একটা অ্যাড করতে চাচ্ছি তাহলে এটাকে ডিমোট করে নিব। তাহলে এইখানে আমাদের ফার্স্ট ব্যাচ 2 এটা লেখা হলো। এখন এর মধ্যে আমরা যে দুইটা স্টুডেন্টকে অ্যাড করতে, ফার্স্ট ব্যাচ সেকেন্ড শিফটের এই ব্যাচে দুইজন স্টুডেন্টকে অ্যাড করতে, তাহলে আমরা এখান থেকে আবারও ইন্টার দিয়ে এইখানে প্রমোট করে নিলাম এবং আমরা আবারও এইখানে আরো একটি শ্যাপ অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমরা নতুন যে স্টুডেন্টকে এখানে অ্যাড করছি, অর্থাৎ এইভাবে আমরা একটা লিস্ট তৈরি করতে পারবো। এইভাবে আমরা একটি স্মার্ট আর্ট ব্যবহার করে সুন্দর লিস্ট তৈরি করতে পারবো এবং লিস্টটাকে আরো দৃষ্টিনন্দন করার জন্য, আকর্ষণীয় করে তোলার জন্য এখানে স্মার্ট আর্টের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো ব্যবহার করতে পারি এবং এইখানে স্মার্ট আর্টের যে কালারগুলো আছে সেই কালারগুলো ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা একটি স্মার্ট আর্ট স্টাইল ব্যবহার করে সুন্দর একটি তালিকা তৈরি করতে পারবো। আমরা এই পর্যায়ে চার্ট টুলসের ব্যবহার দেখব। গ্রাফিক্যালি চার্ট তৈরির জন্য আমরা এইখান থেকে চার্টের স্টাইলগুলোর মধ্যে থেকে প্রয়োজন অনুসারে যে কোনো স্টাইল ব্যবহার করতে পারি। এ পর্যায়ে আমরা একটি বিদ্যালয়ের 5 বছরের রেজাল্টের একটি চার্ট তৈরি করে দেখাতে চাচ্ছি। 5 বছরের রেজাল্টের একটি চার্ট আমরা তৈরি করব কলাম স্টাইলে। এছাড়াও আমরা এইখানে পাই চার্ট আছে, পাই চার্টটাও খুব সহজে তৈরি করতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটি পাই স্টাইল সিলেক্ট করে সেম প্রসেসে পাই চার্ট তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে কলাম স্টাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং কলাম লেআউট একটি সিলেক্ট করে নিলাম, ওকে করব। ডান পাশে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে আমাদেরকে ক্যাটাগরি এবং সিরিজ লিখতে হবে। ক্যাটাগরি একটা স্কুলের যে চার্ট তৈরি করতে চাচ্ছি সেই চার্টটা কোন কোন ক্লাসের আমি রেজাল্ট দেখাতে চাচ্ছি, ক্লাস 6, 7, 8 এবং 9 এবং বিগত 3 বছরের একটি চার্ট দেখাতে চাচ্ছি, 22, 24। এই 3টা বছরে যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটা আমি দেখাতে চাচ্ছি। তো আমার এইখানে 22 সালে ক্লাস 6-এ পাশের হার ছিল 70%, 24 সালে 85%, 23 সালে 85% এবং 24 সালের 3 বছরের অর্থাৎ 22, 23 এবং 24 সালের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটা দেখাতে চাচ্ছি সেই জন্য। তো এখানে ক্লাস 7-এর 22 সালে 70% পাশের হার ছিল, 23 সালে 85% এবং 24 সালে 80%, ক্লাস 8-এর 80%, 95% এবং 90%, ক্লাস 9-এর 80%, 69% এবং 70%, ক্লাস 10-এ 50%, 70% এবং 80%। তো আমি এইখানে পাশের যে পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজটা দেখিয়ে দিলাম, সংখ্যায় দেখিয়ে দিলাম। এখন এই জায়গায় পার্সেন্টেজটা লেখার পরে অটোমেটিক আমার বামের দিকে একটি চার্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ ক্লাস 7-এ সাল অনুযায়ী সুন্দর একটা গ্রাফিক্যালি চার্ট দেখাচ্ছে। আমরা এইখান থেকে চার্ট লেআউট থেকে লেআউটগুলোকে পরিবর্তন করে দিয়ে আমরা মান সহ দেখতে পারবো এবং এইখান থেকে পুরা ডাটা সহই একটি চার্ট দেখার জন্য আমরা এই লেআউটটা সিলেক্ট করতে পারবো, লেআউট 5টা। এইটাকে আমরা আরো সুন্দরভাবে ডিজাইন করার জন্য বা সুন্দরভাবে দেখার জন্য এইখানে ফরম্যাট যে কালারগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে পারি।
আমরা এখান থেকে চার্ট টাইটেলটাকে চেঞ্জ করে নিব। তো আমরা এই চার্টটা আরো বিস্তারিত, আমরা এই চার্ট লেআউট থেকে যদি কোনো ডাটা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে এডিট ডাটাতে ক্লিক করলেই আমরা আবার আমাদের পূর্বের চার্টে চলে যেতে পারবো এবং আমার এই চার্টের আমার এই শীটের মধ্য থেকে আমি ডাটাগুলোকে পরিবর্তন করে আমার চার্টের তথ্যগুলো পরিবর্তন করে নিতে পারবো। আমরা যদি চার্ট স্টাইল চেঞ্জ করতে চাই বা চার্ট টাইপ চেঞ্জ করতে চাই, এইখান থেকে চার্ট টাইপগুলোকে আবার পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা এইখান থেকে চার্ট টাইপগুলোকে এইভাবেও পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা এই ভিডিওতে দেখলাম পিকচার, শেপ, স্মার্ট আর্ট এবং চার্টের কাজগুলো। আমরা আগামী ভিডিওতে নেব আরো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু টুলস। সেই টুলসগুলোর মধ্যে থাকবে হেডার ফুটারের সঠিক ব্যবহার, পেজ নাম্বার, টেক্সট বক্স কি জন্য ব্যবহার করব, ওয়ার্ডার টুলসের ব্যবহার এবং ডপ ক্যাপ ইকুয়েশন সিম্বল। এই টুলসগুলো আগামী ভিডিওতে দেখে নেব।